সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কথাটা সবথেকে বেশি ঘোরাফেরা করছে সেটা হলো আমরা সবাই হাদি হব। কিন্তু কিভাবে? হাদি হওয়া কি এতটাই সহজ? হাদি নামটা কি আমরা এত সহজেই পেয়েছিলাম? তার সম্পূর্ণ নাম হলো শরীফ ওসমান গনি বিন হাদি। জন্মগ্রহণ করেছিল 1993 সালে ঝালকাঠি জেলাতে। ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত আত্মসচেতন বোধ এবং অত্যন্ত সংগ্রামী। কিভাবে আসলে তিনি এত সংগ্রামী হয়ে উঠছিল সেই কাহিনীটাই আজকে আমরা জানব। ছোটবেলা থেকেই হাদি যেই পরিবারে জন্মগ্রহণ করছে সেই পরিবারটা ছিল একটু ধর্মীয়, একটু না অনেকটাই বেশি ধর্মীয়। কারণ হাদি ভাইয়ের বাবা ছিলেন একজন মসজিদের ইমাম, সাথে সাথে তিনি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন। সো ধর্মীয় রীতি নীতি অনুযায়ী তিনি বড় হয়েছেন এবং ধর্মীয় মূল্যবোধ তার ভিতরে বলতে পারো যে বারুদের মতো ছিল। ঠিক আছে, তো ছোটবেলা থেকেই তিনি যেটা করছেন সেটা হলো যে কখনো কোনো অন্যায়কে তিনি আপোষ করেননি, অন্যায়ের সাথে তিনি কোনো আপোষ করতেন না এবং অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তিনি কতটা মেধাবী ছিলেন তার পরিচয় আমরা তার একাডেমিক ফলাফলে বা একাডেমিক যে লাইফ আছে সেই লাইফে আমরা জানতে পারি। সেটা কেমন? তিনি দাখিল এবং কামিল যে যেই পরীক্ষাগুলো আছে, তিনি মাদ্রাসা বোর্ডে মূলত পরীক্ষা দিয়েছেন এবং তিনি দাখিল পরীক্ষাতে পুরো মাদ্রাসা বোর্ডের ভিতরে প্রথম হয়েছিলেন এবং কামিল যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাতে তিনি মাদ্রাসা বোর্ডের ভিতরে সেকেন্ড হয়েছিলেন এবং 2010-11 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান মানে বুঝো পলিটিক্যাল সায়েন্স যেই সাবজেক্টটা আছে এই সাবজেক্টে তিনি ভর্তি হয়েছিলেন। পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমি একটু কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক বিজ্ঞান বা মানবিক যেই শাখাটা আছে বা আর্টস যেই ফ্যাকাল্টি আছে, এই আর্টস ফ্যাকাল্টির ভিতর ওয়ান অফ দ্য ডিমান্ডিং সাবজেক্ট হলো রাষ্ট্রবিজ্ঞান। ওকে, তো তিনি এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেন এবং পরবর্তীতে তিনি একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করেন। 2024 সালে যখন আমাদের জুলাই আন্দোলন হলো, এই জুলাই আন্দোলনের তিনি অগ্রনায়ক ছিলেন। তিনি বাড্ডা রামপুরা এলাকার ভিতরে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে তিনি এই বাড্ডা রামপুরার এলাকাতে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন। এবং জুলাই আন্দোলন শেষে যে কাজটা হলো যে জুলাই আন্দোলন যখন শেষ হওয়ার পরে আমরা দেখেছি অনেক দুর্নীতি বা বেশ একটা তালমাটাল একটা অবস্থা ছিল। এর ভিতরে তিনি যেই জিনিসটা লক্ষ্য করতে পারছেন, হাদি ভাই অন্যদের থেকে কেন আলাদা ছিলেন, ভালো করে খেয়াল করো। তিনি যেই জিনিসটা লক্ষ্য করছেন সেটা হলো আমাদের ভিতরে কালচারাল ফ্যাসিস্ট বলতে একটা জিনিস আছে। আমাদের ভিতরে আমরা যেটা দেখছিলাম যে আমরা ফ্যাসিস্ট দূর করছি ঠিক আছে, কিন্তু কালচারাল ফ্যাসিস্টটা কিন্তু এখন আমাদের ভিতরে রয়ে গেছে। তো তিনি এই কালচারাল ফ্যাসিস্টটাকে দূর করার জন্য 13ই আগস্ট প্রতিষ্ঠা করেছিলেন ইনকলাব মঞ্চ। তিনি মূলত ছিলেন এই ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং পরবর্তীতে তিনি এই ইনকলাব মঞ্চ থেকেই ঢাকা 8 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা বা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। আচ্ছা, ইনকলাব মঞ্চের মূল কাহিনীটা বা মূল যেই উপপাদ্য তাদের ছিল সেইটা ছিল হলো মূলত বিভিন্ন কালচারাল যেই ফ্যাসিস্ট আছে, অর্থাৎ আমাদের দেশে এমন কিছু পত্রিকা অথবা এমন কিছু সংবাদ মাধ্যম আছে, তারা মূলত কি করছে, তারা আমাদের এই পুরো জাতিটাকে এমনভাবে ভিজুয়ালাইজ করে যে সেটা আসলে সত্য নয়। অর্থাৎ অপশক্তি আমাদের উপরে কি করছে, ভর করে বসে আছে। তো এই অপশক্তি দূর করার জন্যই সে মূলত এই কালচারাল ফ্যাসিস্টদেরকে দূর করার জন্য সে মূলত ইনকলাব মঞ্চ প্রতিষ্ঠা করে। ওকে, তো পরবর্তীতে আমরা যেটা একটা জিনিস দেখতে পারি যে আমাদের হাদি ভাইয়ের অন্যতম উপপাদ্য যেটা ছিল সেটা হলো অপশক্তিকে রুখতে নিজেকে শক্তি হয়ে ওঠা। অর্থাৎ আমাদের কাছে বা আমাদের সামনে যে অপশক্তিগুলো আমাদের উপরে দানব আকার হয়ে আমাদের উপরে গ্রাস করছে, তাদেরকে যদি আমরা রুখতে হয় তাহলে আমাদের নিজেদেরকে কি করতে হবে, শক্তি হয়ে উঠতে হবে। কিভাবে? ব্যাপারটা হলো অনেকটা এমন যে নিজেকে ডেভেলপ করা। এখন নিজেকে তুমি কিভাবে ডেভেলপ করতে পারো? নিজেকে ডেভেলপ করতে পারো যে তুমি যেই সেকশনে আছো বা যেই সেক্টরে কাজ করো সেই সেক্টরে তুমি তোমার বেস্ট দাও। এখন তুমি যদি তোমার সেক্টরে বেস্ট দিতে পারো তার মানে ওই সেক্টরে কেউ তোমাকে ডমিনেট করতে পারবে না। সাপোজ যদি বলি, তুমি যদি হয়ে থাকো একটা স্কুলের, এখন মনে করো তুমি একজন স্কুলের স্টুডেন্ট, অর্থাৎ তুমি মনে করো তুমি ক্লাস 9-এ পড়ো। এখন ক্লাস 9-এ পড়ো, তুমি তোমাকে আইডল ভাবো হাদি ভাইকে। হাদি ভাই কি বলে গেছে যে তুমি যেখানে আছে সেটার বেস্ট দাও।
তুমি যদি ক্লাস 9 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ক্লাস 9 স্টুডেন্টের জন্য যা যা করা প্রয়োজন, যেইটা করলে তুমি বেস্ট হবা, ওই স্কুলের বেস্ট হবা, যদি তুমি একটা ক্লাসের বেস্ট হও, একটা স্কুলের বেস্ট হও, একটা এলাকার বেস্ট হও, তোমার কথার একটা মূল্য আছে। যেমন হাদি ভাই যখন ক্লাস 9 অথবা 10ম শ্রেণী স্টুডেন্ট, মানে 8 কি নেই 9-এ পড়ে, তিনি তার একটা বক্তব্যে উঠে আসছে বা একটা ইন্টারভিউতে উঠে আসছে, তিনি ক্লাস 8-9-এ থাকার সময়ই এলাকার বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে বক্তব্য দিতে যেতেন। ভাবতে পারো, তুমি যদি 9ম শ্রেণীর স্টুডেন্ট হও, একটু মাথার ভিতরে নিয়ে আসো যে ক্লাস 9-এ থাকার সময় সে কি করছে। এলাকার বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন সমাবেশে তাকে নিয়ে যেত, নিয়ে যেয়ে বলতো, মানে সে বক্তব্য দিত। তিনি বক্তব্য দানে এতটাই পটু ছিল এবং বিভিন্ন রাজনৈতিক বা অরাজনৈতিক বিভিন্ন র্যালি যেগুলো আছে সেইগুলাতে তিনি লিড দিতেন। মূলত তিনি সেগুলাতে কি করতেন, স্লোগান দিতেন, স্লোগান মাস্টার ছিলেন। বুঝতে পারছো? তো হাদি ভাই আসলে এত গুণের অধিকারী ছিল, এত গুণ আমরা আসলে বলে বোঝাতে পারবো না। এবং তার মুখ্যপাত্র যেটা ছিল সেটা হলো যে কোনো অপশক্তিকে রুখতে হলে তোমাকে শক্তি হয়ে উঠতে হবে। তুমি যদি স্টুডেন্ট হও, তুমি বেস্ট স্টুডেন্ট হও, তোমার কথার জন্য একটা মূল্য থাকে। আপনি যদি টিচার হন তাহলে আপনি বেস্ট টিচার হন এবং সৎ টিচার হন, তাহলে আপনার কথা একটা মূল্য থাকবে। আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান, অর্থাৎ আপনি ধরেন এখন বিসিএস এর জন্য ট্রাই করছে, তাহলে আপনি যদি হাদি ভাইকে আইডল মানান, তাহলে আপনি সৎ থাকুন। আপনি চেষ্টা করুন যে হ্যাঁ, আমি বিসিএস দিয়ে ওই প্রধান যেই জায়গাটা, বিসিএসের যেই জায়গাটা আমার টার্গেট, সাপোজ আমি পুলিশ হব, আমার মনে হয়েছে পুলিশে এমন কেউ আছে যে অপশক্তি বা সে তার শক্তিটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করছে না, তাহলে আপনি পুলিশ হয়ে সেই জায়গাটা আপনি দখল করে নিন। যে জায়গাটা একজন দখল করে আছে কিন্তু সে সেটা যোগ্য নয়, আসলে সেই জায়গাটা আপনি নিজে রিপ্লেস করুন, তার জায়গাটাকে আপনি দখল করুন। হাদি ভাই যখন আমাদের এই যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরে কোনো ভাঙচুরে কিন্তু নেতৃত্ব দিই নাই, কোনো ভাঙচুর বা কোনো প্রতিষ্ঠান ভাঙা এইসবে কিন্তু তিনি নেতৃত্ব দিই না, বরঞ্চ তিনি প্রতিষ্ঠান তৈরি করছেন। ওই প্রতিষ্ঠানের বিপরীতে আর একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, যেই প্রতিষ্ঠান দিয়ে উনি কী করতে চেয়েছিলেন যে ওই কালচারাল ফ্যাসিস্টদেরকে তিনি শায়েস্তা করতে চেয়েছিলেন। তাহলে আমরা কেন সেই দিকে ঝুঁকবো না? আমরা ঝুঁকবো সেই দিকে যেই দিকে হাদি ভাই আমাদেরকে ইন্ডিকেট করে গেছেন। কি ইন্ডিকেট করে গেছেন? তোমরা নিজে স্কিলফুল হও, স্কিলড হও। যখন আমার ভিতরে স্কিল থাকবে তখন আমি সেই সেক্টরে অন্য যে কোনো একটা অপশক্তিকে কী করতে পারবো, বধ করতে পারবো। এইটাই হলো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমাদের মূল লক্ষ্য কী হওয়া উচিত? স্কিলফুল হওয়া এবং সৎ থাকা। সৎ কার বেসিসে থাকবো? কারণ আমাদের আদর্শ হলো হাদি ভাই। ওকে, এখন যদি আমরা আরেকটু কথা বলি যে বাবাদের কি করণীয়। আমি বেশ কয়েকটা ভিডিও দেখছি, যে ভিডিওতে আমার এখনও কান্না পায় আসলে সেই ভিডিওর কথা মনে পড়লে, যেখানে আমি দেখেছি একটা বাবা তার ঘাড়ের উপরে একটা ছোট বাচ্চাকে বসিয়ে নিয়ে বলছে যে আমার হাদি লাগবে। বুঝতে পারেন তার ইমোশন কিভাবে কাজ করছে? সে বলছে যে আমার হাদি লাগবে। হাদিটা কিভাবে আসে? একজন বাবা চাচ্ছে তার ছেলে যেন হাদি হয়। হাদি কিন্তু কি হয়েছে, মাথায় গুলি খেয়ে মারা গেছে। একজন বাবা কি এমনি বলে দিতে পারে যে আমার ছেলে মাথায় গুলি খেয়ে মারা যাক, দেশের জন্য কথা বলে মাথায় গুলি খেয়ে মারা যাক? এটা কিন্তু বলা এতটা সহজ না। ওই সকল বাবাদের জন্য আমাদের একটু মেসেজ আছে। হাদির বাবা কেমন ছিল? হাদির বাবা অবশ্যই শিক্ষিত ছিল। আপনি শিক্ষিত হতেও পারেন, নাও পারেন, এটা কোনো ম্যাটার না, আপনি আদর্শবান হন। হাদির বাবা ছিলেন একজন তিনি ছিলেন একজন মাদ্রাসার টিচার, ভাইস প্রিন্সিপাল, সাথে সাথে তিনি ছিলেন একজন ইমাম এবং প্রচুর বই পড়তেন তিনি। হাদি ভাইয়ের একটা ইন্টারভিউর কথা আমি একটু তুলে ধরি। তার বাবা, সে যখন ওই যে 8-9-এ ছিল তখন কি করতো, বিভিন্ন সংগ্রামে বা বিভিন্ন জায়গায় তিনি স্লোগান দিতে যেতেন, বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে চলে যেতেন। ক্লাস 9-এ পড়া একটা ছেলে বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে চলে যেত। তখন 2007-8 সালের কথা বলছি, যেই সময়টা আসলে খুব ক্রিটিক্যাল সময়, এবং সেই সময় তার বাবা এত বেশি বই পড়তেন, এত বেশি নিউজ এইগুলো ফলো করতেন। তো তার বাবা তাকে বলেছিল যে হাদি, তুই এখন একটু বাইরে কম যা। এখন সে মানে তার বাবার সাথে খুব বেশি কানেক্টেড ছিল। এখন সে তার ছেলেকে বলেছিল যে আমি যা বুঝতে পারছি, যে মানে তার বাবার থেকে শোনা আর কি, যে আমি যা বুঝতে পারছি সামনের 2-3 বছর বা 1-2 বছরের ভিতরে দেশটা খুব খারাপ দিকে যাবে। এবং ওই যে মৌলানা আমাদের যে সাইদি আছেন, সাইদি আমাদের যে মৌলানা আছেন, এবং এই রিলেটেড বেশ কয়েকজনকে তখন ফাঁসি দিয়ে যে ফাঁসির রায়টা কার্যকর করা হলো তার 1-2 বছর পরেই। যদিও তার বাবা এটা দেখে যেতে পারেনি, কিন্তু তার বাবা আগে থেকে আজ করতে পারছিল এদেরকে মানে সামহাও মনে হয় কোনো একটা দিকে নিয়ে যাবে, বা এদেরকে ভুয়া কোনো কি বলা হয়, ভুয়া কোনো মামলা দিয়ে
দেশটাকে অস্থির করে তুলবে। তো এইগুলো তার বাবা আগের থেকে টের পেত এবং হাদিকে বলতো এই ব্যাপারগুলো। তখন হাদি আরও বেশি, মানে আমাদের হাদি ভাই আরও বেশি এগ্রেসিভ হয়ে যেতেন এবং তিনি বলতেন আমার তো কিছু করা উচিত। কিন্তু তার বাবা একটা কথাই তাকে বলতো যে হাদি তোকে বেঁচে থাকতে হবে, তুই যদি এখন এত বেশি এগ্রেসিভ হয়ে যাস সামহাও তুই মারাও পড়তে পারিস, তো তোকে বেঁচে থাকতে হবে। কারণ হাদির বাবা তার ভিতরে নতুন কিছু বা এমন কিছু দেখেছিলেন যা অন্য 10টা ছেলের ভিতরে দেখা যায় না, যেটা আমরাও পরবর্তীতে টের পেয়েছি। তো তার বাবা একটা দারুণ গেস করছিল যে হাদি তুই যদি বেঁচে থাকিস তাহলে তুই কিন্তু হাদি হবি। কি হবি তুই? হাদি হবি। তার মানে তার বাবার এই কথাটা আমার বারবার নাড়া দেয় যে হাদিকে বলেছিল তোকে বেঁচে থাকতে হবে, এবং হাদি ভাই বেঁচে ছিল বলে বিধায়ী হয়তো বা আমরা এই 24শে যে জুলাই আন্দোলন আছে এই জুলাই আন্দোলনটা আমরা পেয়েছি। জুলাই আন্দোলন পরবর্তী আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা নিয়ে আমরা এত বেশি সচেতন হতে পেরেছি। তো বাবার একটা বিশাল দায়িত্ব ছিল এখানে হাদি ভাই হাদি হয়ে ওঠার পিছনে। শুধু বাবার দায়িত্ব না, এখানে পরিবারেরও একটা দায়িত্ব আছে। আরেকটা ছোট্ট গল্প আমি বলতে চাই। হাদি ভাই তখন অনেক ছোট, তো মনে হয় ক্লাস 9-এ অথবা 10-এ পড়ে। তখন সে জেলা শহরে কোনো একটা প্রোগ্রামে যাবে। এখন জেলা শহরে যখন প্রোগ্রামে যাবে তখন জেলা থেকে অন্য ছেলেরা তার তার উপরে থ্রেট দিছে যে তুই আসলে তোর হাত পা ভেঙে দিব এমনটা। তখন হাদি ভাইয়ের বোন বলেছিল কে পা ভাঙবে আমি দেখব, তার পা আমি আগে কেটে নিব। সে কি করেছিল, বাসা থেকে একটা বটি নিয়ে ব্যাগের ভিতরে পড়ে হাদিরে নিয়ে চলে গেছিল বরিশাল জেলা শহরে। তার মানে তাদের পরিবারটা আগের থেকেই ছিল ইনসাফ ভিত্তিক এবং সংগ্রামী, এবং তারা তাদের অধিকার আদায়ে এক চুল পরিমাণ কখনো পিছু পা হয় নাই। তো তাদেরকে আসলে তাদের রক্তেই ছিল বিপ্লব, তাদের রক্তেই ছিল বিপ্লব, এবং কখনো তারা পিছু পা হয় নাই। কখনো তারা ভুলভ্রান্তি সবার ভিতরে কম বেশি থাকতে পারে, তবে তাদের ভিতরে ছিল বিপ্লবের একটা বারুদ বলতে পারো। ঠিক আছে? তো হাদি ভাই তো আর আমাদের ভিতরে নাই, তাই না? হাদি ভাই তো আজ আমাদের ভিতরে নাই, সে চলে গেছে। কিন্তু হাদি ভাইয়ের অজস্র ইন্টারভিউ, অনেক তার লেখা কবিতা এবং তার লেখা কিছু বই এবং তার দেওয়া বিভিন্ন উক্তি, এইগুলো এখনও আমাদের ভিতরে আছে। এই কথাগুলো, তার কথা, তার আইডিওলজি, তার সমস্ত স্মৃতি যদি আমরা আমাদের জীবনের মাধ্যমে, আমাদের জীবনে যদি হাদির ভাইয়ের জীবনটাকে আমরা যদি প্রতিফলন ঘটাতে পারি, তাহলে এই প্রতিফলনের মাধ্যমেই আমরা হয়ে উঠতে পারি হাদি। আমরা এক একটা যদি হাদি হতে পারি, অর্থাৎ আমরা যদি এক একটা স্কিল্ড এবং এক একটা স্কিল্ড জনশক্তিতে পরিণত হতে পারি, এবং আমরা যদি আমাদের আইডিওলজি জাস্ট আমরা হাদির সাথে কানেক্ট করতে পারি, এবং আমরা যদি ওই অপশক্তি সম্পূর্ণ যত পদ আছে পদগুলোকে যদি আমরা নিজেদের করে নিতে পারি, তাহলে হয়তোবা আমরা হাদি ভাইয়ের দেখা সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে দেখতে পারবো। সবার শেষে একটা কথাই বলবো, জাস্টিস ফর হাদি ভাই। হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। ধন্যবাদ।